মার্কেট এখন রকেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কনস্ট্যান্টলি দৌড়চ্ছে। কিন্তু একটা সময় আমি কিন্তু বলেছিলাম টার্নিং পয়েন্টের কথা, অর্থাৎ যেটা বললাম সেটা হচ্ছে 22,000। 22,000-এ আমার একটা পোর্টফোলিও বানানো আছে, যদি না দেখে থাকো দেখে নিও, এই চ্যানেলেই রয়েছে, ওই চ্যানেলেও নয়, তো দেখে নিতে পারো। ফ্যান্টাস্টিক ব্যাপারগুলো ছিল, এবং ব্যাপারটা কিন্তু কোনো মজাদার নয় বা এমন কোনো ভগবান আমি নই যে সঙ্গে সঙ্গে প্রেডিক্ট করে দিলাম। আমার ক্ষেত্রে মনে হয়েছে যেটা, সেটা হচ্ছে একটা জায়গা থাকবেই, যার পরে ওটা ওঠার জায়গা রাখতে হবে। আমরা জানতাম এফআইআই বিক্রি করতে করতে একটা সময় থাকবেই যখন সে কেনার দিকে মুভ হবেই। আমরা জানতাম রুপি কিন্তু চিরকাল একটা জায়গায় পড়ে থাকবে না, রুপি কিন্তু আস্তে আস্তে মুভ করবেই। অর্থাৎ এফআইআই এর যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তাদের সবচেয়ে বড় ব্যাপার ছিল ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, সরি, এদের যে সবচেয়ে বড় ব্যাপার ছিল সেটা হচ্ছে যে এরা উঠতই, মানে কিনতই। এখন ঘটনা হচ্ছে কি, এরা দেখছিল যে পড়তে একটা ভ্যালুয়েশন ভালো জায়গা। সেকেন্ড, রুপি রুপি কিন্তু দাম অনেকটা পড়ে গেছে, এবং পড়ে গেছে বলে মানে ডলার পড়েছে, রুপি উঠেছে, যেটা অনেকটা ডাউন হয়ে গেছিল, সেখান থেকে একটা পজিটিভ জায়গা দেখিয়েছে। ফলে এর আগে আমি বহুবার এগুলো নিয়ে বলেছি, এখন নতুন করে আর কিছু বলছি না, কিন্তু একটা ঘটনা আমি বলছি, সেটা হচ্ছে 23,500 ছাড়িয়ে কিন্তু রকেট দৌড়চ্ছে। অর্থাৎ এখন রয়েছে 23,500, এবং এটাকে ছাড়িয়ে আরো উঠছে, এবং এটা উঠবে। যেরকম ভাবে আমরা দেখলাম সেন্সেক্স 77,600 কিন্তু ছাড়িয়ে গেল, এটা আবার একটু কারেক্টেড হবে, আবার উঠবে, এটা কিন্তু এখন আর থামার ব্যাপার নাই। এখানে আরো কিছু বলার আগে আমি সৌম্য স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টরের পক্ষ থেকে। নতুনরা সাবস্ক্রাইব করে রেখো, দারুণ সুন্দর সমস্ত ইন্টারেস্টিং পোর্টফোলিও নিয়ে অ্যানালিসিস, পার্টিকুলার স্টক অ্যানালিসিস, টোটাল বিষয় নিয়ে সেক্টর ওয়াইজ অ্যানালিসিস এবং স্টক মার্কেট অ্যানালিসিস, এভরিথিং। যে বিষয়টা নিয়ে বলার ব্যাপার হচ্ছে, পুরোনো অজস্র লাইক কমেন্ট মুগ্ধ করে। কালকে অসম্ভব ভালো ভালো সমস্ত কমেন্ট গুলো পেয়েছি, মন মুগ্ধ হয়ে গেছে। প্রচুর চাপের মধ্যে কাজ করে চলেছি। ইম্পর্টেন্ট পয়েন্ট বলা, সেটা হচ্ছে দেখো, মানে নেগেটিভ মানুষদের অভাব নেই। আমি এটাই বলছি, যখন তোরা নিচে ছিলি তখন দুঃখ জানাচ্ছিলি, বুঝলাম, তার টেনশনে ছিলি, বুঝলাম, কিন্তু যখন মার্কেট ওপর উঠছে তখন তোরা একটা আনন্দ কর, যে একটা রিজয়েস কর, একটা দেখা যে হ্যাঁ চলো ঠিক আছে, পজিটিভ জায়গা। তা না, আবার নতুন করে শুরু করে দিয়েছে। কিছু জনকে দেখতে পাচ্ছি বলছে আগামী দিন মাসের মধ্যে, মে মাসে, জুন মাসে, জুলাই মাসে এই 22,000 না 21,000-এ চলে যাবে, 23,000 না 20,000-এ চলে যাবে, এখন কেনার সুযোগ নেই, এরপরে আর কি হবে জানি না। আরে ভাই, আজকের দিন ঠিক থাকে, এমনও অনেকে বলছে 2 তারিখের পরে দেখা যাবে। আচ্ছা, এরকম ঘটনা তোমাদের কখনো হয় যে আগামী দিনে কি হবে না হবে জেনে আজকের খাবার যেটা খাচ্ছ, খাওয়াটা বন্ধ রাখতে? খাওয়াটা যদি বন্ধ রাখতে না রাখো, তাহলে বিনিয়োগটা বন্ধ রাখবে কেন? আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন এটা। আগামী 2 তারিখে কি করার টিম হবে, 3 তারিখ থেকে কি শুরু হবে, তাই অনুযায়ী যদি কেনা বেচা শুরু করো, তাহলে আজকে যে সুযোগগুলো, তখন 22,000-এর পোর্টফোলিও বানিয়েছিল, তখন যে নেগেটিভ কমেন্ট করে মানুষগুলো, তারা কোথায় গেল? তারা আজকে তারা কি চিন্তা ভাবনা করছে? তারা কি ভাবছে যে আগামী দিনে আবার 21,000-এ আসবে? কে বলেছে কথা 21,000 আসবে, কে আসবে না? আজকের হারিয়ে যাওয়ার সময়গুলো কি কোনো ফিরে আসবে? প্রতিটা মিনিটকে এনজয় করো, প্রতিটা মিনিটের মধ্যে ভাবো নিজেকে আস্তে আস্তে উন্নতি করে তোলে। মানে চিন্তা ভাবনা করো, যে চিন্তা ভাবনা গুলো করলে একটা যাকে বলে কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা, সেই লেভেলে চিন্তা করার চেষ্টা করো। আজকে মার্কেট উঠেছে, 1000-এর বেশি পয়েন্ট উঠে গেছে, মার্কেট রকেট হয়ে গেছে, 3,000 পয়েন্ট বেশি, এক সপ্তাহের মধ্যে 3,000 পয়েন্ট বেশি দেখিয়ে দিয়েছে। এটা একটা কিন্তু বিরাট বড় জায়গা, এবং কিছুদিনের মধ্যে ইনভেস্টরদের 22 লাখ কোটি টাকা কিন্তু লাভ হয়ে গেছে ইনভেস্টরদের। এইটা তো কখনো কেউ বলতে শুনি না। এক একটা জিনিস বলে এত লস হয়েছে। এবারে এমন এমন কিছু লোক রয়েছে, তারা তাদের ভিডিও দেখেছি, তারা বলছে আগামী দিনে 20,000-এ আসবে, 21,000-এ আসবে। সেই রবার্ট কিওস্কির মতো গল্প শোনাচ্ছে। একসময় বিখ্যাত হয়েছিলাম যে 21,000-এ এলে আমি তখন কিনবো। আরে আসতে পারে 21 কেন, 17-18,000-ও আসতে পারে, কিন্তু মার্কেট কি বলে? মার্কেট চিরদিন বলে পজিটিভ। তাহলে চিরদিন যখন মার্কেট বলছে পজিটিভ, তাহলে আজকের নেগেটিভিটি নিয়ে আমি ভাববো কেন? তাহলে আজকের এই আনন্দটা তাহলে তো জীবনে করতে পারবো না। আজকে আমি তো শুরু থেকে বলছি, ইয়েস, আমার সব মার্কেটে যেসব স্টক গুলো বলেছিলাম প্রত্যেকটা 7%, 8% করে বেড়েছে। যদি দেখে নাও এমটার টেকনোলজি আজকে কত পার্সেন্ট বেড়েছে। এমটারকে নিয়ে কতবার বলেছি, কত নেগেটিভ কমেন্ট শুনতে হয়েছে আমাকে, 8% বেশি। কিন্তু আজকে 8 হলো মানে কালকে আরো 8 হবে, না হতে পারে, কিন্তু আজকের 8% তো পারফেক্ট। এটার মধ্যে তো কোনো সেকেন্ড ব্যাপার নেই, ভুল নেই, যে আজকের 8% তো ঠিক আছে, চলো এইটার জন্য আনন্দ কর। আইআরএডিএ 7% জাম্প করে গেছে একদিনে। কি করে হলো, কেন হলো? আমি এর আগে বহুবার আইআরএডিএ নিয়ে বলেছি, বহুবার, এবং আইআরএফসির সঙ্গে আইআরএডিএ কম্পারিজন করে দিয়েছি একটা ভিডিওতে, ওই চ্যানেলে। এই চ্যানেলের মধ্যে আইআরএডিএ কে বহুবার বলেছি, প্রেজেন্ট খবর 5,000 কোটি টাকার যে স্পেশাল যে ফান্ড রেজ করছে, যেভাবে এই লোন আরো বাড়াবে, এই লোনগুলো দেওয়া মানে কিন্তু এদেশে নয়, সারা অন্য, মানে শুধু একটা সেক্টর ক্ষেত্রে নয়, বহু সেক্টর ক্ষেত্রে বাড়াবে, এবং আইআরডিএ লোন এক্সপেনশন করছে। সব বলেছিলাম আগে, 22,700 কোটিতে চলে আসতে চলেছে এর লোন এক্সপেনশন ক্যাপাবিলিটি। এফসিএল কে নিয়ে কিন্তু আগের ভিডিওতে আমি আগে বলেছি, আজকে 5% আপার সার্কেল লেগে গেছে এফসিএল কিন্তু এখনো
দুর্দান্ত স্কোপ রয়েছে। নেক্সট ওয়ান হচ্ছে কি, এটার নাম হচ্ছে রিফেক্স। রিফেক্সকে নিয়ে কিন্তু আগে বলেছি আমার ওই চ্যানেলে। রিফেক্সকে নিয়ে কিন্তু আজকের নয়, বহুদিনের পুরনো কোম্পানি। আমি বহুবার এর আগেও বলেছি, এদের যে রেফ্রিজারেটরি গ্যাস যেটা, সেই গ্যাস কিন্তু তৈরি করার কোম্পানি বলতে গেলে একমাত্র কোম্পানি রিফেক্স। তো আমি রিফেক্স কিন্তু সেই সময় কেনা আমার, আজ আমার বুঝতে পারছো কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে, ছেড়ে দাও সেই কথা। একই এনার্জিকে নিয়ে আগে বলেছি, এই কোম্পানিটিকে না দেখাই ভালো, কিন্তু একই এনার্জিও আজকে কিন্তু 5% আপার সার্কিট লেগেছে, গতকালও দেখেছি আপার লেগেছে। একটা ব্যাপার ভাবতে হবে, 90% ডাউন হয়ে যাওয়া কোম্পানি যার পোটেনশিয়াল গ্রোথ হিউজ রয়েছে, সেই কোম্পানি কি আটকে রাখা সম্ভব? কিন্তু এর মানে কোনো বাই নয়। আমি প্রথমে বলেছি, এখনো বলছি, নো বাই অর সেল রেকমেন্ডেশন, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস। শুধু মার্কেট বোঝাচ্ছি, কোনো রকম ভাবে ডিসিশন নেওয়া দরকার নেই, চিন্তা ভাবনা করবে। আরভিএনএল, বহুবার বলেছি আরভিএনএল কি ঘটনা। আরবিএনএল এ এক এক সময় এক এক ধরনের কথা শুনেছি, কত ব্যঙ্গোক্তি শুনেছি, নেগেটিভ কত কমেন্ট শুনেছি আরবিএনএল কে নিয়ে, কি না আরবিএনএল হয়ে গেল, তারপরে এমন এমন কথা শুনেছি যে তোমার শুনলে অবাক হবে, 29 টাকার গুরু, এই সমস্ত কথাও শুনেছি। যাই হোক, সেটা তো ছেড়ে দাও, ওগুলো নেগেটিভ ব্যাপারটা মনে রাখা দরকার নেই, কিন্তু পজিটিভ ব্যাপারটা মনে রাখো। আজকের দিন এই সময়টা আনন্দ করার ব্যাপার, যে সময়টা আমরা দেখতে পাচ্ছি যে আরবিএনএল আমাদেরকে একটা খুব পজিটিভ জায়গায় দেখাচ্ছে। আমার তো 1000% বেশি, আশা করি তোমাদের অনেকেই বেশ কিছুটা পজিটিভ আসার কথা, কিন্তু কিছু নয়। এটা, এই শব্দটাও ছোট করে বলে দিলাম, এটা যে কি হবে সেটা সময় বলে দেবে কোথায় যাবে। টিটাগড় রেলকে নিয়ে দুশ্চিন্তা ছিল, 5% আছে আপার সার্কিট। আবারও বলছি, 5% আপার সার্কিট লাগলো মানে সব বিশাল কিছু হলো তা নয়, কারণ এরপরে আরো অনেক কিছু হওয়ার রয়েছে, দেখার রয়েছে, করা রয়েছে। তো আসা যাক নেক্সট পয়েন্টের দিকে। এবার আসা যাক সেকেন্ড ফেজের দিকে। এই সিচুয়েশনটা কোথায় যেতে পারে, মানে নেক্সট যে জায়গাটা 23,500, যেটা একদম ইমিডিয়েট জায়গা, 23,800 হচ্ছে ওপর সাইড, এবং এটা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আর যদি এটার ক্ষেত্রে কারেকশনও হয়, আমার মতে 23,800 যাওয়ার সম্ভাবনাটা একদম। এবারে আসছে, বেশ অনেকের বক্তব্য রয়েছে এখানে, তারা যে স্পেশালিস্ট তারা বলছে কি, সেটা নিয়ে একটু আলোচনা করা লাগে। আরেকটু মাপের সময় বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে গত এক সপ্তাহের মধ্যে কিন্তু যে সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে এফআইআই তাদের বিক্রি করার যে স্প্রে, মানে কনস্ট্যান্ট বেঁচে যাওয়ার যে রাস্তা, সেটাকে স্টপ করে দিয়ে কেনার পথ ধরেছে। আগের শুক্রবার দেখলাম 7,000 কোটি টাকা মতো নেট পজিটিভিটি দেখলাম, এবং এটা কন্টিনিউ চলবে, সবে শুরু হলো। তার পেছনে যে দুটো কারণকে দেখতে পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে একটু কথা বলা দরকার। এক নম্বর হচ্ছে রুপি দামটা, কিন্তু মানে রুপিটা আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমরা একটা পজিটিভ জায়গায় নিয়ে আসছে। অর্থাৎ রুপিটা পড়ে যাওয়াটা এফআইআই থেকে প্যানিক সৃষ্টি করেছিল। আগে যে দামে ওরা ডলার নিয়ে এসেছিল এদেশে, ডলারটা কনভার্ট করে টাকায় যখন নিয়ে এসেছিল, যে দাম পেয়েছিল, এবারে লাভ লোকসানের পরে তারা যখন দেশে ফিরছে, সেটা যখন ডলারে কনভার্ট করছে, দেখে রুপি পড়ে যাওয়ার কারণে তারা কিন্তু একদিকে রিটার্ন নেই, সেকেন্ড ওয়ান ট্যাক্স, এলটিসিজি ট্যাক্স বড় পরিমাণে একটা ধাক্কা রয়েছে। তৃতীয়ত হয়েছে এরম ভাবে পড়েছে রুপি যে ওরা যখন ফেরত নিয়ে গেছে 8% বেশি কিছু পাচ্ছে না, তার তুলনায় ওদের ওখানে ইল্ড, ইউএস বন্ডের ইল্ড অনেক বেশি রয়েছে। সেই বুঝে শুনে ওরা সব বেচে বুঝে বেরিয়ে গেছে, এবং এখন ফিরছে কেন, রুপিটা তুলনামূলক শক্তিশালী হয়েছে, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, ওরা যেটা এক্সপেক্ট করছে সেটা হচ্ছে কি, ইউএস এর ক্ষেত্রে আনসার্টেনিটি শুরু হয়ে গেছে। ট্যারিফের চার্জ করে যেটা চিন্তা ভাবনা হয়েছিল, সেখানে দেখা গেল যে লস অন্য দেশের হবে, ক্ষতি হবে বলে ভেবেছিল, ইন্ডিয়ার ক্ষেত্রে ততটা ক্ষতি হবে বলে এই মুহূর্তে বুঝতে পারছে হচ্ছে না। উপরন্তু ইউএস এর ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা সমূহ, এবং সারা পৃথিবী একাট্টা হওয়ার সম্ভাবনা করছে, যেটাতে ইউরোপিয়ান ইউনিয়ন তারা চলে আসছে ইন্ডিয়াতে গিয়ে, তারা একসাথে জোট বাঁধছে। মানে বুঝতে পারছো ব্যাপারটা কোথায় যেতে চলেছে। ইন্ডিয়া যদি আমেরিকাকে টোটালি অফ করে দেয়, যে আমার কোনো দরকার নেই, ইউরোপিয়ান ইউনিয়নের যা ডিমান্ড রয়েছে, তারা যখন আমেরিকাকে ছেড়ে ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করবে, যা পরিমাণে লস হতো সেটা পুরো মেকআপ হওয়ার সম্ভাবনাটা অনেকটা রয়ে গেছে। এবং আমি এটা বলছি না 100% হবে, কিন্তু অনেকটা রয়েছে। মানে এবারে প্রেজেন্টলি ঘটনা ঘটলো কি, যেরকম স্টিল এবং অ্যালুমিনিয়াম সেক্টরের উপরে কিন্তু যাকে বলা হয় টেম্পোরারি ট্যাক্স, যে ট্যাক্সটা কিন্তু ইন্ডিয়াও লাগাতে শুরু করে দিল। ইন্ডিয়া বলে দিল এই কারণের জন্য যে তোমাদের দেশ থেকে বা বাইরে থেকে যখন আসবে, কি হয়েছে, চায়না আগে প্রচুর অ্যালুমিনিয়াম স্টিল পাঠাতো আমেরিকাতে, সেখানে এত বড় একটা ধাক্কা খাওয়ার ফলে এগুলো বলা হয় ডাম্পিং প্রসেস, সেগুলো কম দামে সস্তায় ইন্ডিয়াতে পাঠাবে। এবং ইন্ডিয়ার যারা স্টিল সেক্টর, অ্যালুমিনিয়াম সেক্টর আছে, তারা সরকারের সঙ্গে কথা বললো যে এই দাম করে দিলে বিপদ। 12% চার্জ করা হলো, একে বলা হলো সেফগার্ড। সেফগার্ড বলে একটা দেওয়া হলো। এর ফলে কিন্তু আলটিমেটলি যে দাম ছিল, যদি 100 টাকা দামে আসে, 112 টাকা করে ইন্ডিয়াতে বিক্রি হবে। ফলে একটা কম্পিটিশন মধ্যে থাকবে, ফলে এটা সুবিধা করবে। সেফগার্ড চার্জ বা সেফগার্ড ট্যাক্স বলা যেতে পারে। যে পয়েন্ট, সেটা হচ্ছে ইউএস ফেড থেকে রেট কাট করার যে দুবার 2025 সম্ভাবনা রয়েছে, সেটা একটা পজিটিভ জায়গা তৈরি করলো মার্কেটের ক্ষেত্রে। এটা একটা বড় জিনিস। তো এইগুলো সব একটা পজিটিভ জায়গা তৈরি করে ফেলেছে।
যে কারণটার জন্য আমি কিন্তু তখনই বলেছিলাম 23,200-তে নয়, 23,000-এর উপরে উঠবে, 23,500-তে যাবে, এবং এখন বলছি আরো একটু উপরে ওঠার সম্ভাবনা অনেকটা রয়েছে। 2 এপ্রিল কি হবে সেটা পরের প্রশ্ন। 2 এপ্রিলে ট্যারিফ যদি চার্জও করে ইন্ডিয়ার ক্ষেত্রে, যে কথাটা আগে বলছিলাম, খুব একটা বেশি চাপ হবে না। এই সপ্তাহের মধ্যে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে জিডিপি ডেটা কিন্তু আসছে ইউএসএ, সেটা একটা পজিটিভ ব্যাপার। কি আসবে সেটা দেখার, কারণ ইউএস মার্কেট মানে ওয়ার্ল্ড মার্কেট একটা সম্ভাবনা রয়েছে। সেকেন্ড একটা ব্যাপার রয়েছে পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার ব্যাপার, সেটা দেখা যাবে। আর একটা ব্যাপার দেখার কনজিউমার সেন্টিমেন্ট ইউএসএ, এই ধরনের রেটগুলো, এই ধরনের ব্যাপারগুলো আসলে এই সপ্তাহের মধ্যে আমাদের একটা ডিসিশনে আসতে পারবো আমরা যে এর পরে নেক্সট উইক থেকে আমাদের আরো কতটা জাম্প করবে, এটা একটা বোঝা গেল। নেক্সট ওয়ান হচ্ছে কি, সেটা হচ্ছে ইউকে এর একটা ইকোনমিক গ্রোথ ডেটাও কিন্তু এই সপ্তাহের মধ্যে আসছে। মানে একটা বড় ভাবের মেইন জায়গাগুলো খবর আমরা পেয়ে গেলাম। Q4 এর রেজাল্ট কিন্তু খুব শিগগিরই সামনের সপ্তাহ থেকে আসতে শুরু করে দিচ্ছে। Q4 একটা পজিটিভ আশা রয়েছে, এটাও কিন্তু একটা ইন্ধন যোগাচ্ছে সাধারণ ইনভেস্টরদের মনে যে এবারে আমরা কিছু পজিটিভ জায়গা দেখতে পাবো। কত আর ডাউন হবে, কত আর ঝাড় খাবে, ঝাড় খেতে খেতে দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আর ঝাড় খাওয়ার জায়গা নেই। এইবারে শুধু এগোনোর জায়গা রয়েছে, অনেক পড়েছে, এবার শুধু এগোবো। বোঝা গেল। রিসিপ্রোকাল ট্যারিফ চার্জটা হতে চলেছে 2 এপ্রিল থেকে, সেটা যেটাই হোক না কেন আলটিমেটলি আমাদের ক্ষেত্রে এটা খুব কঠিন ব্যাপার হবে না। নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়ার যে ইনফ্লেশন, এটা খুব পজিটিভ জায়গা আছে। কারণের জন্য কিন্তু আরেকটা ভালো ব্যাপার দেখা যাচ্ছে, ইনফ্লেশনটা যখন কন্ট্রোলে থাকছে, রেট কাট যদি করা যায় তাহলে কিন্তু আর একটা পজিটিভ সাইড আমরা বুঝতে পেরে যাবো সেখানে। মানে মোটমাট পজিটিভিটি গুলো আসছে এবং এটা কনফার্ম। বোঝা গেল এটা। তাহলে এইবারে আসছে কি, ফাইনাল জায়গায় আসতে চলেছি, কনক্লুশনের জায়গায়। যারা ভয় দেখাচ্ছে বা ভয়ের সিচুয়েশন হচ্ছে, বলছে 21,000-এ চলে আসবে, এখন বাই করো না, এবং বড় বড় স্পেশালিস্ট, এবং বাংলায় একজন স্পেশালিস্ট শুনলাম বলতে যে 21,000-এ চলে যাওয়ার কথা, এবং এরপরে মে জুন মাস নাগাদ 21,000-এ আসছে, তারপর থেকে সেই সময় কেনাটা ভালো। এখন যদি কিছু থেকে থাকে সেল করে দাও। ব্যাপার হচ্ছে আমরা কেউ জানি না এক্সাক্ট প্রথম ঘটনা, এটা স্বীকার করে নেওয়া ভালো। সহজ ভাবে স্বীকার যদি কেউ করে নেয় সেটা কাজে দেয়, ফার্স্ট ঘটনা। সেকেন্ড ঘটনা, আমাদের যে ইনটিউশন, আমাদের যে নলেজ, আমাদের যে এত বছরের অভিজ্ঞতা, সেগুলো কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট রাখে। যে পয়েন্ট বেস করে আমি কিন্তু বারবারই বলছিলাম 22,000-এর একটা পোর্টফোলিও আমি তখন বানিয়ে দিয়েছিলাম, এবং সেই রেটগুলো আমি কিন্তু মেলাবো পরে, বছরখানেক পরে আমি রেটগুলো দেখবো কোথায় কোথায় গেছে। আমি গত বছরেও তাই করেছিলাম, আমার পোর্টফোলিওটা বানিয়ে দিয়েছিলাম। সেই পোর্টফোলিও এখন যেহেতু কারেকশনটা হলো বলে খুব বেশি কিছু নেই, কিন্তু আমি সেগুলো পরে বোঝাবো। আসা যাক আসল পয়েন্টের দিকে। তো সেটা হচ্ছে 22,000-এর যে জায়গাটা থেকে এখন 23,500 চলে গেছে। 23,507 করবে কি করবে না? 1 নাম্বার করলো না, বেশ, তাহলে তোমাকে নিচে নেবে এলো। তোমাকে তো বলছি না সব টাকা দিয়ে আজকে সব কিনে রাখো, একদমই না। কিন্তু কেনা যেটা রয়েছে সেটাকে কেন এনজয় করবে না? সেটা ইয়েস, আমি যেগুলো কিনেছিলাম 22,000-এ, 21,800-তে, সেইগুলো আজকে আমাকে অনেকটা রিটার্ন দিচ্ছে। ইনফ্যাক্ট আমিও নিজে কিনেছি অল্প পরিমাণ হলেও, সেই সময় যেগুলো বুঝতেই পারছো রিটার্ন দিচ্ছে কেমন। এখন আসছে নেক্সট পয়েন্টের দিকে, সেটা হচ্ছে আইসিআইসিআই ডাইরেক্টের হেড যিনি রয়েছে ধর্মেশ, তিনি বলছেন 22,500 থেকে 22,700-তে যদি কখনো আসে তখন তুমি কিনতে পারো, এবং রেজিস্ট্যান্স হচ্ছে 23,700, অর্থাৎ 23,700 মোটামুটি ওনার ক্ষেত্রে রেজিস্ট্যান্স, মানে এর উপরে উঠবে না। যদি এটা ভেঙে যায় 23,800 উঠে যায়, একদম 24,000-এ তুলে দেবে। এটা হচ্ছে ওনার বক্তব্য। ওনার বক্তব্যের পিছনে যে কারণগুলো বলছে সেটা হচ্ছে আনসার্টেনিটির কথা উনি বলছিল, যেটা আজকে কিন্তু আমি আবার পজিটিভ সাইডে নিয়ে এই ব্যাপারগুলোকে বলতে চলে, যেগুলো আগেও বলেছি। 1 নম্বর আর্নিং নিয়ে উনি বলেছে, সেকেন্ড ওয়ান বলছে ভ্যালুয়েশন নিয়ে, এবং তৃতীয় রেট কাট ইউএসএ। তা আমি সেইগুলোকে তো আগেই বলে দিয়েছি। 1 নাম্বার প্রথম হচ্ছে আনসার্টেনিটি ছিল বলে ডাউন হচ্ছিল, কিন্তু আমাদের যে আর্নিং গ্রোথ ভবিষ্যতে ভালো আসছে বলেই পজিটিভিটি দেখা যাচ্ছে। সেকেন্ড ওয়ান হচ্ছে ভ্যালুয়েশন অলরেডি অনেক ডাউন হয়ে গেছে নিফটি, ভ্যালুয়েশন একটা খুব গুড লুকিং সিচুয়েশনে রয়েছে, এটা একটা পজিটিভ জায়গা। থার্ড, আর্নিং গ্রোথ Q4-এ ভালো আসবে, এটাও বলে দিচ্ছি, যেটা উনি বলেননি। Q4-এ ভালোর সম্ভাবনা খুবই বেশি, কারণ অলরেডি 2টো কোয়ার্টার ভালো হয়নি, এবং মার্চের, মানে আমরা যে এপ্রিলে দেখবো Q4টা হচ্ছে কি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে 3টে মিলিয়ে Q4 হচ্ছে। মার্চে আমাদের রিপোর্টটা বুঝতে পারবো, সব কোম্পানি না হলেও বেশিরভাগ কোম্পানিতে একটা পজিটিভ জায়গা দেখতে পারবো আমরা, খুব শিগগিরই ব্যাপারগুলো উদ্ঘাটিত হয়ে যাবে। অনেক কিছু পজিটিভ হোপ নিয়ে আজকে আমি শেষ করছি। নমস্কার।